আচ্ছা, মনসামঙ্গল কাব্য কিন্তু শুধু একটা পুরনো দিনের লেখা না, এটা আসলে সংঘাতের এক চিরন্তন গল্প। চলুন এই মহাকাব্যের গভীরে গিয়ে এর আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। ভাবুন তো একবার, পুরো মহাকাব্যটা কিন্তু এই একটা নাটকীয় প্রশ্নের ওপরই দাঁড়িয়ে আছে। একদিকে একজন দেবী যিনি নিজের পুজো প্রতিষ্ঠা করার জন্য সব কিছু করতে পারেন, আর অন্যদিকে আছেন এমন একজন একগুঁয়ে বণিক যিনি কিছুতেই মাথা নোয়াতে রাজি নন। তো এই মনসামঙ্গল কাব্য হল বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর পুরনো একটা ধারা। প্রথমে কিন্তু এটা মানুষের মুখে মুখে ফেরা একটা লোককথা ছিল। পরে ধরুন ১৩-১৪ শতকের দিকে এটাকে প্রথম লেখা হয়। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় দেবী মনসার সঙ্গে, আর জানা যায় ঠিক কি চান তিনি। এই মনসার পরিচয়টা কিন্তু বেশ জটিল। উনি সাপের দেবী, কিন্তু ঠিক মূল ধারার দেবী নন, বরং একজন লোক দেবী। দেবী হয়েও তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, যা তার জেদ আর উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। শোনা যায় ভগবান শিবের মন থেকে ওর জন্ম, তাই নাম মনসা। কিন্তু শিবের স্ত্রী দেবী চণ্ডী তাকে একদমই সহ্য করতে পারতেন না। সতীন ভেবে রাগের বশে তার একটা চোখই নষ্ট করে দেন। এখন একজন পূর্ণাঙ্গ দেবী হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে ওর দরকার পৃথিবীতে মানুষের পুজো। আর যে সে মানুষের পুজো হলে চলবে না, তার চাই সবচেয়ে ক্ষমতাশালী ভক্ত। আর সেই কারণেই তার নজর গিয়ে পড়েছে চম্পকনগরের সবথেকে ধনী আর প্রভাবশালী বণিক চাঁদ সওদাগরের ওপর। এবার তাহলে আসা যাক মহাকাব্যের আরেক প্রধান চরিত্রের কথায়, সেই শক্তিশালী প্রতিপক্ষ বণিক চাঁদ সওদাগর। ব্যাপারটা দেখুন, দুজনের অবস্থান একদম উল্টো দিকে। একদিকে মনুষ্যা, যিনি পুজো চান, আর অন্যদিকে চাঁদ সওদাগর, যিনি শিবের এমন একনিষ্ঠ ভক্ত যে অন্য কোনো দেবদেবীকে পুজো করার কথা ভাবতেও পারেন না। দুজনেরই লক্ষ্য একদম পরিষ্কার, আর সংকল্প ইস্পাতের মতো কঠিন। আর চাঁদ সওদাগরের প্রতিরোধটা যে কতটা তীব্র ছিল তা এই একটা ঘটনা থেকেই পরিষ্কার। তিনি শুধু না বলেই থেমে থাকেননি, বরং চরম অসম্মান দেখিয়েছেন। নিজের স্ত্রীর সাজানো পুজোর ঘট লাথি মেরে ফেলে দিয়েছিলেন, আর এই কাজটাই যেন দেবীর ক্রোধে ঘি ঢেলে দেয়। এর ফল হল ভয়ঙ্কর। দেবী মনসা প্রতিশোধ নিলেন। বিষ বিয়ে চাঁদের ৬টা ছেলেকে তিনি মেরে ফেললেন। এখানেই শেষ নয়, এরপর তিনি ডুবিয়ে দিলেন চাঁদের সপ্তডিঙা মধুকর, তার 7টা বিশাল বাণিজ্য জাহাজ। একবার ভাবুন, এই ঘটনার পর চাঁদ সওদাগরের আর কিছুই রইল না। ধন সম্পত্তি, ক্ষমতা, পরিবার সব শেষ। কিন্তু তারপরেও, এত কিছুর পরেও তিনি মনসার সামনে মাথা নোয়াতে রাজি হলেন না। এবার গল্পের মোড় ঘুরে যায়। সংঘাতের কেন্দ্র থেকে আমরা চলে আসি কাহিনীর সবচেয়ে আবেগঘন অংশে, বেহুলা আর লক্ষিন্দরের গল্পে, যার জন্ম কিন্তু এই সংঘাত থেকেই। মনসার এটা ছিল শেষ চাল। চাঁদের যে শেষ পুত্র লক্ষিন্দর, তার জন্মই হয়েছিল এক করুণ পরিণতির জন্য। আসলে লক্ষিন্দর আর তার স্ত্রী বেহুলা দুজনেই ছিলেন স্বর্গের বাসিন্দা। মনসার পরিকল্পনার অংশ হিসেবেই তাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল। সেই বাসর রাতের ঘটনাটা শুনলে এখনও গায়ে কাটা দেয়। মনসা আগেই ছদ্মবেশে এসে বেহুলাকে অভিশাপ দিয়ে যান। চাঁদ সওদাগর ছেলেকে বাঁচানোর জন্য এমন এক লোহার বাসরঘর বানান যেখানে একটা সূচিও গলতে পারে না। কিন্তু দেবীর চক্রান্তের কাছে সবই বৃথা গেল। তারই নির্দেশে ঘরের এক কোণে একটা ছোট্ট ছিদ্র রেখে দেওয়া হয়, আর সেই ছিদ্র দিয়েই মনসার পাঠানো সাপ কালনাগিনী ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। কিন্তু বেহুলা ভাগ্যকে মেনে নেওয়ার পাত্রী ছিলেন না। স্বামীর মৃতদেহ নিয়ে কলার ভেলায় করে তিনি স্বর্গের দিকে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করেন। অনেক বাধা পেরিয়ে শেষে দেবতাদের সভায় পৌঁছে তিনি এমন নাচ দেখালেন যা দেখে দেবতারাও মুগ্ধ হয়ে গেলেন। তার এই ভালোবাসা আর নিষ্ঠা দেখে দেবতারা মনসাকে আদেশ দিলেন লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দিতে। আর এখানেই গল্পের শেষটা হয়। নিজের পুত্রবধূর এই অটুট মনোবল আর আত্মত্যাগ দেখে চাঁদ সওদাগরের মতো কঠিন মানুষও গলে যান। পরিবারকে ফিরে পেয়ে তিনি শেষ পর্যন্ত মনসার পুজো করতে রাজি হন। আর এভাবেই দেবী মনসার মনস্কামনা পূর্ণ হয়,
তিনি দেবলোকে তার সম্মান ফিরে পান। মূল গল্পটা তো জানা গেল, কিন্তু এই মহাকাব্যকে যারা শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করেছেন সেই কবিদের সম্পর্কেও তো একটু জানা দরকার, তাই না? দেখুন, মনসামঙ্গল কাব্য কিন্তু কোনো একজন কবির লেখা নয়। বাংলার বিভিন্ন অঞ্চলের বহু কবি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্পকে নিজেদের মতো করে বলেছেন। যেমন ধরুন, রাঢ় বাংলা, পূর্ববঙ্গ, এমনকি উত্তরবঙ্গের কবিদের ধারাও খুব বিখ্যাত। প্রত্যেকেই এই গল্পে নিজেদের অঞ্চলের ভাষা আর সংস্কৃতির ছাপ রেখে গেছেন। চলুন এবার একটু ভাবা যাক এই মহাকাব্যের আসল অর্থটাকে এবং আমাদের সংস্কৃতিতে এর প্রভাব কতটা গভীর। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো, সবচেয়ে জনপ্রিয় যে সংস্করণগুলো সেখানে কিন্তু চাঁদ সওদাগরের সম্পূর্ণ আত্মসমর্পণ দেখানো হয়নি। তিনি পুজোটা করেন ঠিকই, কিন্তু বাম হাতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে, মানে হার মেনেও তিনি নিজের আত্মসম্মান আর বিদ্রোহের এতটুকু বিসর্জন দেননি। আর এই জিনিসটাই চাঁদ সওদাগরের চরিত্রকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা আর জটিল একটা চরিত্র করে তুলেছে। আচ্ছা, এত পুরনো একটা গল্প আজও কেন এত প্রাসঙ্গিক? এর কারণ সম্ভবত এটাই যে এই গল্পটা শেষ পর্যন্ত কোনো দেবদেবীর মহিমার কথা বলে না, বরং এটা মানুষের ইচ্ছাশক্তি, ভালোবাসা আর আত্মত্যাগের জয়গান গায়। আর তাই আজও এর আবেদন ফুরোয়নি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, মনসামঙ্গল কাব্যকে আমরা কি হিসাবে দেখব? এটা কি শুধুই এক দেবীর মহিমা প্রচারের গল্প, নাকি সব প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের যে অদম্য ইচ্ছা শক্তি তারই এক চিরন্তন উদযাপন? এর উত্তরটা হয়তো প্রত্যেকে নিজের মতো করেই খুঁজে নেবেন।